জাস্ট আধ ঘন্টার মধ্যে তোর বোনকে তুলে আনব, পারলে আটকে দেখা গু। শীতল হুমকির বিনিময়ে অদ্ভুতভাবে রনকের ঠোঁটে ক্রূর হাসির রেখা ফুটে উঠল। ঠোঁটের কোণের দিকে রক্ত শুকিয়ে চাক বেঁধে আছে, সামান্য হাসিতেই সেদিকটায় কেমন একটা টান অনুভূত হল। সেই টানকে বুড়ো আঙুল দেখিয়ে নিচু করে রাখা মাথা দুদিকে নাড়তে নাড়তে সে চোখ তুলে তাকাল। শ্লেষাত্মক কণ্ঠে বলল, হু, আধ ঘণ্টা? মাসখানেক আগেই রুহার কাবিন হয়ে গিয়েছে। এখন যা হচ্ছে তার সবটুকুই কেবল আনুষ্ঠানিকতা। চাইলেও তুই কিছুই বিগড়াতে পারবি না, শেখ। রনকের আত্মবিশ্বাসী সত্তাকে গুড়িয়ে দিল সামনের গাট্টাগোট্টা পুরুষের গমগমে স্বর। তোকে কে বলল আমি রুহাকে তুলে আনব? রনক ঈষৎ ঘাবড়ে গেল। ভরকানো গলায় শুধায়, তাহলে? অন্ধকারের ঘনত্ব কমিয়ে প্রজ্বলিত মোমের দিকে এগিয়ে এলো সামনের ছায়ামূর্তি। রনকের কানের খুব কাছে মুখ এগিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কথা শেষ করা মাত্রই তীক্ষ্ণ নজর বিনিময় করে একচটকায় দূরে সরে গেল সাত্তাম শেখ, হনহনিয়ে হেঁটে চলল দরজা চিরে বেরিয়ে আসা আলোকরশ্মির দিকে। রনকের হুট করেই মনে হল রুহাকে নয়, সাত্তাম বোধহয় রুষাকে ইঙ্গিত করেছে। অজানা আশঙ্কায় তার বুকটা কেমন ধক করে উঠল। এতক্ষণের শক্তপোক্ত খোলসটা ছেড়ে আচমকাই সে ভঙ্গুর হয়ে এলো, পেছন থেকে দুর্বল গলায় চেঁচাতে থাকল, শেখ, এমন কিছু করিস না প্লিজ। শেখ, এই শেখু। সাত্তাম তার অনুরোধ শোনার জন্য বসে নেই। বাহিরে থেকে জিপের শব্দ ভেসে আসছে, অর্থাৎ ইতোমধ্যেই সে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। তবু অবুঝের মতো রনক চিৎকার করে সাত্তামকে ডাকতে থাকল। সামান্য নড়াচড়া করলেই পেছনে বেঁধে রাখা হাতটা জ্বলে উঠছে। দড়ির চাপে সেখানকার চামড়া বোধহয় ছিলে টিলে গেছে, এখন হাত নাড়াতে চাইলেই ভয়ানক যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে আসছে। সেই যন্ত্রণা উপেক্ষা করেই রনক ছটফট করে উঠল। সাত্তামের মতো পাগলা ঘোড়াকে খেপিয়ে দেয়াটা মোটেও ঠিক কাজ হয়নি। বর্ণিল আলোকসজ্জায় মোড়া বিয়ে বাড়ি জুড়ে এই মুহূর্তে বেশ মন খারাপের আনাগোনা। রুমাইসা জামান রুহার বিয়ে জুড়ে এতক্ষণ যে বাড়ি হই হুল্লোড়ে গমগম করছিল, সেখানেই এখন আচমকা আসা ঝড়ে স্তব্ধ হয়ে পড়ে আছে প্রতিটি প্রাণ। নববধূর মুখখানাও শুকিয়ে পাংশুটে বর্ণ ধারণ করেছে। বাহিরের মানুষদের এটা সেটা বুঝিয়ে বাড়ি পাঠানোর চেষ্টা করছে বর বেশে থাকা রিজভী শিকদার। ওদিকে বসার ঘরে জরুরি আলোচনায় বসেছে। হুট করেই একটা জিপগাড়ি করে কয়েকটা লোক এসে বাড়ির পরিবেশ কেমন বদলে দিয়েছে। বাড়ির কর্তা রিফাত সাহেব মুখ লটকে সামনে বসা পুরুষটিকে দেখছেন। লোকটা একটু আগেই এক ভয়ানক ভিডিও দেখিয়েছে। রৌনককে জিম্মি করে সে ঠান্ডা স্বরে আওড়েছে এক কঠিনতম শর্ত। 5 মিনিটের মধ্যে এ বাড়ির ছোটকন্যা রুসাইফা জামান রুষাকে নাকি সে তুলে নিয়ে যাবে। আসার পথে এলাকার ইমাম সাহেবকেও সে ধরে এনেছে। সোজাসাপটা দুটো অপশন রেখেছে সামনে, সম্মান বাঁচাতে চাইলে বিয়ে দিয়েই রুষাকে তার হাতে তুলে দিতে হবে, নয়তো সে নিজেই তাকে তুলে নিয়ে যাবে। অর্থাৎ বিয়ে হোক বা না হোক রুষাকে সে ছাড়বে না। পরিবারের সকলে যখন সাত্তাম শেখের এমন হুটহাট আগমনে স্তব্ধ, ঠিক তখন ঘরমাক্ত রিজভী শিকদার হুড়োমুড় করে ঘরে প্রবেশ করে বিচলিত গলায় বলে, লোকজন তো নাছোড়বান্দা, উকি দিতে দিতে দৌড় ভেঙে হামলে পড়বে মনে হচ্ছে গি। সাত্তাম শান্ত চোখে এক পলক রিজভীর দিকে তাকায়। ছেলেটা আজই বোধহয় অনুষ্ঠানটির জন্য ক্লিন শেভ করিয়েছে। এতক্ষণের দৌড়াদৌড়িতে তার সারা মুখে ঘাম জপজপ করছে। এক টোটকায় কাজ না হওয়ায় শেখ দ্বিতীয় টোটকাটাও কাজে লাগাল। হাতের ইশারায় রিজভীর দিকে কি একটা ইঙ্গিত করল। রিজভী প্রতিক্রিয়া করার সময় পেল না, তার আগেই পেছন থেকে কোমর বরাবর সরু কিছু একটার উপস্থিতি ঠাহর হল। চকিতে পিছু ফিরলে কালো মতন শক্ত গড়নের এক পুরুষ অবয়ব নজরে আসে। কানে আসে সাত্তাম শেখের গোছালো বাক্য, মিসেস শিকদার, বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটা দিনে খালি হাতে আসাটা অশোভন। তাই ছোট্ট একটা উপহার আনলাম সাথে। দেখুন তো পছন্দ হয় কিনা। রিজভী শুকনো মুখে ঘাড় ঘুরিয়ে সামনে দেখল। সাত্তাম একটা সাদা কাপড়ের থান টেবিলের উপর ছুঁড়ে ফেলেছে। সেদিকে তাকিয়ে এতক্ষণ থমকে থাকা রুহা আচমকাই ফুপিয়ে কাঁদতে শুরু করে। শুরু থেকেই এই অনুষ্ঠানের সব বেঠিক হচ্ছে। প্রথমে ভাইয়ের হুট করে হারিয়ে যাওয়া, তারপর ক্যাটারিং এর লোকজনের শেষ মুহূর্তের পল্টি, আর সব শেষে এখন সাত্তাম শেখের মতো ঠান্ডা মাথার এক খুনির আগমন। মনে হচ্ছে এই বিবাহ নামক আহ্লাদী শব্দটায় তার আজন্ম আফসোস বইতে হবে। কন্যার কান্নার শব্দে রিফাত সাহেব অধৈর্য হন, ধমকে উঠে বলেন, এসব কি ধরনের মজা? মজা? না, আমি ওসব মজা টজা বুঝি না। আপনার শেষ 20 সেকেন্ড সময় বাকি আছে। জলদি বলুন বিয়েটা কি হবে নাকি না।
রিফাত সাহেব দ্বিতীয় দফায় কিছু বলার আগেই দৃষ্টিগোচর হল রিজবির কোমরে চেপে রাখা কালো রঙা সরু নলাকার বস্তুটি। অস্ত্র ব্যাপারটা বুঝি এতই সহজ হয়ে গেছে আজকাল? তিনি শুকনো ঢোক গিলে ঘাড় বাঁকিয়ে ভালো করে দেখলেন, না, দৃষ্টির ভ্রম নয়, ওটা আসলে পিস্তলই। ক্রমশ রুহার ফোপানোর শব্দ বেড়ে যাচ্ছে, সেই শব্দে আর আতঙ্কে রিফাত সাহেব চোখে মুখে অন্ধকার দেখছেন। সাত্তাম শেখের শীতল হুমকির পরপরই রুষাকে তিনি ধমকে ধামকে ভেতরের ঘরে পাঠিয়েছেন। তবে তাতে খুব একটা রক্ষা হবে বলে মনে হচ্ছে না। পুলিশে কল দেয়ার ব্যাপারটিও আদতে আকাশ কুসুম। সাত্তাম শেখের মতো রিয়েল স্টেটের বিজনেসম্যানদের দাপটে পুলিশরা এখন বোবা, কালা আর অন্ধ। এই মুহূর্তে চটজলদি তাকে একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে। হয় বড় মেয়ের সুখ কুরবানি দিতে হবে, সাথে হারাতে হবে একমাত্র পুত্রটিকেও, আর না হয় আদুরে ছোট কন্যাটিকে জমের মুখে ছেড়ে আসতে হবে। দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকা রিফাত সাহেব আনমনেই কখন যেন অস্ফুটে বলে ফেলেন, হারাতেই যখন হবে, সম্মান নিয়ে হারাক। অন্যমনস্ক রিফাত সাহেবের ঘোর কাটে সাত্তাম শেখের চলে যাওয়া দেখে। তিনি দুর্বল চোখে দেখলেন, বড় বড় কদম ফেলে সে বদ্ধ ঘরের দরজার সামনে উপস্থিত হয়েছে। স্বয়ংক্রিয় ঠান্ডা আবহাওয়ার মাঝেই রিফাত সাহেব কুলকুল করে ঘামছেন। নিঠুর কোনো দৃশ্য দেখার ভয়ে তার বুকের বাম পাশে কেমন চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। জ্ঞান হারাবার পূর্বে তিনি দেখতে পেলেন সাত্তাম শেখ ঘরের দরজাটি ভেঙে ফেলছে, কবজি চেপে টেনে আনছে তার যক্ষের ধনকে। চোখ দুটো তার মুদে আসতে চাইছে, তাতে যেন ভর করেছে রাজ্যের আফসোস। সেই আফসোস নিয়েই ভাঙা গলায় একবার ফিসফিস করে বললেন, আমায় তুই মাফ করিস না মা, একদম মাফ করিস না আগে। আতঙ্কে রুষার মুখখানা রক্তশূন্য হয়ে আছে। কোথা থেকে জিপে করে গাট্টা কয়েকজন পুরুষ ঢুকেছে বাড়িতে। তাদের কাউকেই রুষা বা তার পরিবারের কেউ চেনে না। তাদের অন্যায় আবদারের বিনিময়ে করা স্বরে রুষাকে ঘরে আটকে রাখা হয়েছিল। কিন্তু কিছুক্ষণ বাদেই তাদের একজন সুনামির মতো দরজা ভেঙে টেনে এনেছে তাকে। বসার ঘরের সকলের মুখাবয়ব দেখে রুষা টের পেয়েছে, আজ নিশ্চিত কোনো বড় রকমের অঘটন ঘটবে। তার ধারণা সত্য করে ইমাম সাহেব রুষ্ট বদনে মৃদু স্বরে চোরের মতো করে বলেছেন, তাকদিরের লিখন কি আর খণ্ডে রে মা? খোদাকারে কখন কোথায় বেঁধে রাখছে তা কি আর আমরা বুঝি? রুষা ভালো করেই জানে সবটাই কেবল মিছে সান্ত্বনার বাণী, তাই তো নজর লুকিয়ে ফিসফিসিয়ে কথা বলছিলেন তিনি। রুষা একবার সামনের সোফায় বসা বাবার মুখের দিকে তাকাল। ঘাড় নুইয়ে তিনি নজর বাঁচিয়ে বসে আছেন। এই 18 বছরে কখনোই সে বাবাকে এমন মাথা নুইয়ে থাকতে দেখেনি। কবুল বলার আগ মুহূর্ত অবধি ভেতর ভেতর কম্পনরত গলায় সে বারবার অনুনয় করে বলেছিল, বাবা, একটাবার তাকাও না এদিকে। আপুর মতো আমার হাতটাও শক্ত করে ধরো না। সেই মনোভাবনা টের পেয়ে কিনাকে জানে শক্তপোক্ত বাবাও ঝরঝর করে খুব কাঁদলেন। শেষ অবধি তিনি আর একবারও মাথা উঁচিয়ে তার আদুরে পুতুলটিকে দেখেননি। বোকার মতো রুষাই শুধু দেখে গেছে তাকে। পরনের প্যাস্টেল গাউনটির ভারে দরজার চৌকাঠে হোঁচ খেতে খেতেও রুষা শুধু বাবাকে দেখেছে, অথচ তিনি ফিরেও তাকাননি তার দিকে। তাকিয়েছে পাশের দ্বিগুণ বয়সের পুরুষটি। রুষরে বলেছে, উল্টো পথে তাকিয়ে থাকলে ঘাড়টা বাঁকিয়ে দিব ধরে গি। বিতৃষ্ণায় থিতু হয়েছে রুষার তিক্ত অন্তরের সবটুকু ভাগ। অচেনা লোকের থেকে ধমক খেয়ে হিসিয়ে পাল্টা জবাব দিয়েছে সে, চাইলেই কি ধরতে দিব নাকি? সাত্তাম শেখ চলমান পা জোড়া থামিয়ে একবার বাঁকা চোখে মেয়েটির তেজ দেখল। এক ছোটকায় সে সাত্তামের হাত থেকে নিজের চিকন হাতটি ছাড়িয়ে দিয়েছে। তীক্ষ্ণ নজরে তাকিয়ে স্পষ্ট গলায় বলেছে, আপনার মতো গুন্ডার সাথে আমি কোথাও যাব না, না মানে না। আমিও এবার দেখি ইচ্ছের বিরুদ্ধে আমায় কি করে কেউ নিয়ে যায়। সাত্তাম বা হাতে কপাল চুলকে একবার হাত ঘড়িতে সময় দেখে দাঁতে দাঁত চেপে সঙ্গের ছেলেদের উদ্দেশ্যে বলে, গাড়িতে ওঠ। রুষা দুগালে লেপ্টে থাকা জল মুছে দুহাত ভাঁজ করে গাঁট হয়ে দাঁড়িয়ে আছে। তার ধারণা লোকটা বোধহয় একাই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই তো তার সঙ্গে আসা লোকগুলো সুরসুর করে গাড়িতে উঠতে যাচ্ছে। রুষা সেদিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটল। মনে মনে নিজের সাহসের তারিফ করে উল্টো ঘুরে বাড়ির ভেতরে প্রবেশ করতে চাইলেই আচমকা নিজেকে শূন্যে অনুভূত হয়। পেছনের তারা পুরুষটি তাকে পাজা কোলে তুলে নিয়েছে। হুটহাট হওয়া ব্যাপারটি মস্তিষ্কের নিউরনে পৌঁছাতেই চিৎকার করে ওঠে সে। হাত পা ছড়িয়ে নিচে নামতে চেয়ে ছটফট করলে কানে আসে ভয়ানক এক বাক্য, আর একবারও নড়ার চেষ্টা করলে মাথার উপর থেকে তুলে এক আছাড় দিব, বেয়াদবু। সাত্তাম একরকম হতবম্ব হয়ে বসে আছে। আপাতত তার মধ্যে ড্রাইভ করে আধ ঘন্টার মধ্যে পৌঁছানোর তারা আর দেখা যাচ্ছে না। ইতিপূর্ব অভিজ্ঞতায় তার চোখ মুখ ঠিকরে বের হচ্ছে একরাশ বিরক্তি।
রওনক জামানের ছোট বোনটি এই লেভেলের বিচ্ছু হবে তা সে ধারণাও করতে পারেনি। সিঁড়ি দিয়ে নেমে জিপে ওঠার সময়টুকুতে সে কম হলেও ২০ থেকে ২২ বার সেফটিপিন এর গুঁতো দিয়ে ফেলেছে। সেই সূক্ষ্ম খোঁচায় তখন কিছু অনুভূত না হলেও এখন কাঁধে মৃদু জ্বলুনি টের পাওয়া যাচ্ছে। পরনের কালো শার্টের কলারটি পেছনের দিকে ঠেলে দিয়ে সে নিরুত্তাপ চোখে পাশে বসা মেয়েটিকে দেখছে। গাড়িতে বসার পর থেকেই মেয়েটি ডানে বামে ইতিউতি করছে। তার উসখুস দেখে সাত্তামের মন চাইল কষিয়ে একটা চড় মেরে তারপর ড্রাইভিং স্টার্ট করতে, নচেত এই অদ্ভুতুরে প্রাণীটি সারা রাস্তা বিরক্ত করবে। ইচ্ছে থাকা সত্ত্বেও সঙ্গত কারণবশত নিজেকে সামলে নিতে হল। শক্ত হাতে স্টিয়ারিং ঘুরিয়ে পৌঁছাতে হল অজ্ঞাত এক জায়গায়। আর শুনতে হল টেপ রেকর্ডারের মতো বাজতে থাকা এক ঋণঋণে নারীকণ্ঠের হাজার রকম প্রশ্ন। গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে দেখা গেল সাত্তামের কান মাথা সব ঝা ঝা করতে শুরু করেছে। একটা মানুষ একটানে এত কথা কিভাবে বলতে পারে কে জানে? চারিদিকে জঙ্গল আর তার মাঝে চমৎকার একটি সাদা রঙা ফার্ম হাউস। উচ্চতায় একতলা এবং পার্শ্বে মোটামুটিভাবে বিস্তৃত এই বাড়িটি যেন সাধারণের মাঝেই অসাধারণ। বাড়ির একাংশে একটি ঝুল বারান্দা আছে, বাহিরে থেকেই সেখানে এক বর্ণিল দৃশ্যের দেখা মিলছে। বারান্দায় প্রস্ফুটিত হরেক রকম ফুলের বাহার আর চারিদিকের শান্ত আবহাওয়া সব মিলিয়ে এ যেন এক স্বপ্নীল পরিবেশ। রুষা খেয়াল করল বাহিরে থেকে বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য চিকন করে ইট বাঁধানো রাস্তা আছে। সেই রাস্তার দুপাশেও ছোট আকৃতির কিছু বুনো ফুলের গাছ সৌন্দর্য ছড়াচ্ছে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখতে গোটা বাড়িটিকে কোনো শুটিং স্পটের মতো লাগছে। এত এত ফুল দেখেই বোধহয় এতক্ষণ ফোসফোস করতে থাকা রুষার মেজাজ হুট করেই ঠান্ডা হয়ে এলো। তাই তো আশ্চর্য গলায় জানতে চাইল, এটা আপনার বাড়ি? বিপরীতে আবেগশূন্য সাত্তাম জবাব তো দিলই না, উল্টো হাত ধরে রুষাকে টেনে নিয়ে গেল বাড়ির ভেতরে। তার এমন রূঢ় আচরণে খানিকটা বিভ্রান্ত হল রুষা। এই লোক আসলে চাচ্ছেটা কি? এমন টানাটানি স্বভাব তার ভীষণ অপছন্দের। মন চাইছে কড়া গলায় একটা নিষেধাজ্ঞা জারি করতে। নিষেধাজ্ঞাটা হবে এমন, ওয়ে মিস্টার হোয়াটেভার, খবরদার এভাবে যখন তখন টানাটানি করবেন না। এসব আমার একদম পছন্দ না। আজ মানা করছি, আর মানা করব না। ডিরেক্ট আপনার পিস্তল দিয়েই আপনাকে উপরে পাঠিয়ে দিব। ইজ দ্যাট ক্লিয়ার? কিন্তু এই গুন্ডা কি তার নিষেধাজ্ঞাকে এক আনাও তোয়াক্কা করবে? ভাবতে ভাবতেই রুষা খেয়াল করল তাকে ওই ঝুল বারান্দা ওয়ালা কামরাটাতে আনা হয়েছে। এ ঘরটা ছোট হলেও বেশ ছিমছাম আর গোছালো। চারিদিকে কেমন প্রশান্তির একটা ভাব। রুষা যখন চোখ বুলিয়ে ডানে বামে দেখতে ব্যস্ত ছিল ঠিক তখন হুট করেই আবিষ্কার করল সামনের আধপাগল লোকটা তার দিকে ক্রমশ এগিয়ে আসছে। ঘাড় সোজা করেই আটকে উঠল সে, কারণ ততক্ষণে শেখ তার খুব সন্নিকটে। শেখের লালবর্ণ আখিদ্বয় দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথেই যন্ত্রের মতো কয়েক পা পিছিয়ে গেল সে। ভয়ার্ত গলায় জানতে চাইল, কি সমস্যা আপনার? এভাবে এগিয়ে আসছেন কেন? সাত্তাম এবারও জবাব দিল না, বরং খুব স্বাভাবিক ভঙ্গিতে কবজি চেপে রুষা আর তার মাঝের দূরত্বটুকু ঘুচিয়ে দিল। অচঞ্চল ভঙ্গিতে হাত বাড়িয়ে টেনে নিল রুষার গলদেশে ঝুলতে থাকা ঝিকমিকে ওড়নাটা। ওড়নায় টান পড়াটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। একটা অপরিচিত ছেলে তার ওড়না কেন কেড়ে নেবে? আতঙ্কে রুষার হাত পা ঠান্ডা হয়ে এলো, অজানা কোনো জড়তায় গলদেশ কেমন শুকিয়ে উঠল। করতে কি চাইছে লোকটা? নিজেকে সামলে খানিকটা শক্ত গলায় ধমকে ওঠে সে, কি করছেন আপনি? এভাবে ওড়না গি? চট্টে রুষার বিড়ম্বনা বাড়াতে শেখ এক অভিনব পদ্ধতি ব্যবহার করেছে, যার দরুন রুষার পাতলা অধরজোড়ায় আবিত হয়েছে শক্তপোক্ত এক বাঁধন। শেখ কৌশলে তার ওড়নাখানা মুখে পেঁচিয়ে ধরেছে। মুখ বাঁধার ব্যাপারটি নিয়ে রুষার প্রতিক্রিয়া জানানোর পূর্বেই সে আরও একটা ভয়াবহ কাজ করে। পরনের কালো বেল্টটি একটানে খুলে তা দিয়ে রুষার হাত দুটোও পিছমোড়া করে বেঁধে ফেলেছে। কি ঘটছে তা ঠিক করে বুঝে ওঠার আগেই রুষা নিজেকে বন্দী হিসেবে আবিষ্কার করল। ব্যস্ততার সহিত কপালে তর্জনী ঠেকিয়ে তাকে পেছনের দিকে ঠেলে একটা চেয়ারের উপর বসিয়ে দেয় শেখ। অতঃপর ডায়াল করে পরিচিত এক নম্বরে। অপর পাশের ব্যক্তিটি যেন তার ফোন কলের অপেক্ষাতেই ছিল। চট করেই সে রিসিভ করে নেয় কলটি। এক লহমায় স্ক্রিন ঘুরে মোমে টিমটিমে আলোতে ছটফট করতে থাকা রনকের বিধ্বস্ত মুখশ্রীতে স্থির হয়। সেদিকে তাকিয়ে ক্রূর হাসি ফোটে সাত্তামের ঠোঁট জুগলে। ঘাড় চুলকে খুব স্বাভাবিক ভঙ্গিতে সে বলে ওঠে, পাশা উল্টে গেছে বন্ধু। এবারই না হবে শেয়ানে শেয়ানে টক্কর গো। বলতে কি চাইছিস তুই? এই জবাবটা রুষার খুব পরিচিত কোনো স্বর। একবার শুনেই সে ঠিক চিনে ফেলল। ভাইয়া? হ্যাঁ, এটা তো তার ভাইয়ারই স্বর।
সাত্তাম এবার খুব স্বাভাবিক ভঙ্গিতে ফোন ক্যামেরা ঘুরিয়ে একবার রুষার অবরুদ্ধ দশা দেখাল। পরক্ষণেই অপর পাশ থেকে ভেসে এল রনকের বিকঠুঙ্কার। রুষার গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে, আমি তোর পুরো বংশ নির্বংশ করে দিব শেখু। সাত্তাম এবারও বেশ নির্বিকার। ঠোঁট দুটো গোল করে চুকচুক করে শব্দ করে সে। মনে হল রনকের ফাঁকা হুমকিতে সে বড্ড ভয় পাচ্ছে। সেই মিছে ভয় নিয়েই হাত বাড়িয়ে রুষার সামনের দিকে বের করে রাখা চুলের একাংশে আঙুল ছুঁয়ে দেয়। সেদিকে ক্যামেরা তাক করে নিরেট গলায় বলে, বিয়ে করা বুকে ফুলের টোকা দিব নাকি কাটার ঘা দিব তা তো আমার ব্যক্তিগত ব্যাপার রনক। এখানে শর্ত দেয়ার তুই কে রে? রুষা ফ্যালফ্যাল করে শেখের ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। সেথায় তার 3 দিন আগে হঠাৎ লাপাত্তা হওয়া ভাইয়াকে দেখা যাচ্ছে। ভাইয়ের কপাল, গালে, ঠোঁটে সর্বত্র চোটের চিহ্ন। হাত পা একটা কাঠের চেয়ারে বাঁধা, পোশাকের অবস্থাও খুব করুণ। বড় ভাইকে এভাবে দেখে রুষা বিচলিত হয়ে কিছু একটা বলতে চাইল। ভয়, আতঙ্ক আর হতভম্বতায় সে ভুলেই গেল মুখের বাঁধনটির কথা। হুঁশ ফিরল কথার বদলে গোঙানোর মতো শব্দ কর্ণগোচর হওয়ায়। ছটফট করতে করতে সে ভাইয়াকে কিছু যেন বলতে চাইল, কিন্তু শেখ তাকে সে সুযোগ দিল না। ফোন ঘুরিয়ে দরাজ গলায় বলল, বোনের বদল বোন, যন্ত্রণার বদল যন্ত্রণা। এতদিন যেই নোংরা খেলা তুই আমার সাথে খেলেছিস, এবার সেই খেলা আমি তোর সাথে খেলব গো। সেকেন্ড কয়েক থেমে পুনরায় তাচ্ছিল্য ভরে বলল, যা, আজ থেকে তুই মুক্ত। তোকে আমি ঠিক 3 দিন সময় দিলাম। কোথায় যাবি, কি করবি সব কর। শুধু একবার রুষাকে খুঁজে দেখা। যদি পারিস তাহলে কথা দিচ্ছি, এই জীবনে শেখ কখনো আর তোর পথে বাধা হবে না। আর যদি তুই না পারিস, তাহলে গু। সাত্তাম আচমকাই কথা অসম্পূর্ণ রেখে কল কেটে দিল। তারপর দুর্বল চিত্তে ধপ করে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। তার দুচোখ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা দুর্বোধ্য অশ্রু। আজ নিয়ে 29 দিন সে তার আদরের বোনকে দেখে না, তার গলার স্বর শুনে না, তার ভাইয়া ডাকে ছুটে যায় না। বোনটা বেঁচে আছে নাকি না তাও সে জানে না। শুধু জানে বোনকে ছাড়া সে অসহায়, বেঁচে থেকেও সে যেন এক মৃত লাশ। এক জীবনে এর চেয়ে খারাপ আর কি হতে পারে? সাত্তামের বা হাতের তালুর সাহায্য গড়িয়ে পড়া অশ্রু মুছল। অতঃপর হাতটি ভাঁজ করে কপালে রাখল। দুচোখে ভেসে উঠল বোনের সব স্মৃতি। বড় করে দীর্ঘশ্বাস ফেলে শেখ যখন সিলিং এর দিকে তাকিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করছিল, ঠিক তক্ষুনি চেয়ার থেকে উঠে সাত্তামের দিকে এগিয়ে আসার চেষ্টায় বাজেভাবে ব্যর্থ হল রুষা। গাউনে পা হড়কে বিনা নেটিশে উপুর হয়ে পড়ল শেখের উপর। তার কপাল গিয়ে ধাক্কা খেল শেখের শক্ত বক্ষে। ঘটনার আকস্মিকতায় চমকে গেল শেখ নিজেও। সেকেন্ড কয়েক সময় নিয়ে পরিস্থিতি অনুধাবন করার চেষ্টা করল। অতঃপর বিরক্তির সহিত ঠেলে দূরে সরাল রুষাকে। দাঁতে দাঁত চেপে জানতে চাইল, সমস্যা কি তোমার? 2 মিনিট চুপ করে বসতে পারো না নাকি? রুষা এবারও কড়া করে একটা জবাব দিয়েছে। মুখটা বাঁধা থাকায় সেই জবাব আর শব্দ হয়ে বাহিরে বের হওয়ার সুযোগ পায়নি। চোখের ইশারায় সে সাত্তামকে তার মুখের বাঁধন খুলে দিতে বলল। সাত্তাম সেই ইশারা ঠিকঠাক বুঝল কিনা কে জানে, দ্বিগুণ জোরে সে জানতে চাইল, কি করছ? ঠিক করে জবাব দেও। রুষা মনে মনে সামনের গর্দভ পুরুষটিকে শক্ত করে কয়টা ধমক দিল। মুখ খোলা থাকলে করে সে কি তাকে স্বরবর্ণ শেখানোর ক্লাস নিত নাকি? উপায়ন্ত না পেয়ে ঘাড় নেড়ে নেড়ে মুখের বাঁধনটা তার নজরে আনার চেষ্টা করল সে। এবার বোধহয় সাত্তাম ব্যাপারটা ধরতে পারল। তাই তো বিড়বিড় করে বলল, ঠেকায় পরে এক আপদ তুলে এনেছি বটে গু। মুখে এই তিক্ত কথা বললেও হাত বাড়িয়ে সে রুষার মুখে বেঁধে রাখা ওড়নাটা ঠিক টেনে নামিয়ে দিল। প্রায় সাথে সাথেই রুষা চেঁচিয়ে উঠে বলল, আহাম্মক নাকি? মুখ বেঁধে রেখে বলে জবাব দেও না কেন? ন্যাকা।